জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব করলো ইডি। এই সময় এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জয়ন্ত। কিছুদিন আগে আমরা দেখেছি 25শে আগস্ট সরাসরি জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে ইডির তরফ থেকে, এবং এখন আবার শোনা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকেও তলব করা হয়েছে। পিসি ভাইপোর এই সমীকরণ কি জানতে পারছো? একেবারে তোমাকে জানাই যে চলতি সপ্তাহে অর্থাৎ সোমবার দিন কিন্তু দেখা গেছে যে সাঁইথিয়ায় 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, তিনি হচ্ছেন জীবনকৃষ্ণ সাহার পিসি। তার বাড়িতেই কিন্তু সকাল 7টার সময় ইডির আধিকারিকদের 3টি গাড়ি এবং বেশ কিছু যে আধিকারিক তারা কিন্তু তার বাড়িতে সকালবেলায় আসেন এবং প্রায় 5 ঘন্টা ধরে তার বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয় এবং তার মায়া সাহা এবং তার স্বামী তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছ থেকে বেশ কিছু নথি কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এরপরই 5 ঘন্টা পর তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যান এবং তাদেরকে যেটা আধিকারিকরা তাদের কাছে বলেছেন 28 তারিখ অর্থাৎ আজকের দিনে বৃহস্পতিবার দিন তাদেরকে কলকাতাতে যে দপ্তর, সেই দপ্তরে তাদেরকে হাজিরার নির্দেশ দিয়ে যান এবং সেই মতোই কিন্তু যেটা জানা যাচ্ছে যে মায়া সাহা গতকালই কিন্তু তিনি সাঁইথিয়া তার যে বাড়ি সেখান থেকে কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে চলে গেছেন। হয়তো আর কিছুক্ষণ পরই তিনি যে দপ্তর, সেই দপ্তরে হাজির হয়ে দেবেন। মূলত তোমাকে জানিয়ে রাখি, যেটা ইডি সূত্রে যেটা খবর পাওয়া গেছিল যে মায়া সাহা হচ্ছে জীবনকৃষ্ণ সাহার পিসি, যে কারণে জীবনকৃষ্ণ সাহাকে ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছে। যে আর্থিক তজরুপ, যে দুর্নীতির জন্য যে তজরুপের জন্য যে গ্রেপ্তার করেছে, সেখানে কিন্তু মায়া সাহার যে অ্যাকাউন্ট, সেখানে তার সঙ্গে কিন্তু লেনদেনের একটা কিন্তু তারা কিন্তু একটা সূত্র পেয়েছে, তার জন্যই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তার কারণে কিন্তু তার বাড়িতেও কিন্তু সেদিন কিন্তু যে আধিকারিকরা কিন্তু এসেছিলেন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ জয়ন্তের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব করলো ইডি। সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, তিনি আবার জীবনকৃষ্ণ সাহার পিসিও। এসএসসির 9ম নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়িতেও হানা দিয়েছিল ইডি। প্রায় 4.5 ঘন্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলে। সেদিনই অ্যারেস্ট করা হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। গিয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, আপনাকে স্বাগত টিভি বাংলা। কথা বলছি অঞ্জন। একটা বিষয় একেবারে সুস্পষ্ট হয়ে গিয়েছে, 2023 সালে আমরা দেখেছিলাম একটা নাটক, যেখানে 15, 16 এবং 17 এই 3 দিনে যে নাটকীয় মোড় নিয়েছিল, সেটা একটা জবনিকা হয়েছিল, ফোন ফেলে দেওয়া হয়েছিল পুকুরে। 25শে আগস্টও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এবার সরাসরি ভাইপোকে তো ডাকাই হয়েছে, তার সঙ্গে গ্রেপ্তারও করা হয়েছে এবং পিসিকেও এবার ডাকা হচ্ছে। আপনার রিয়াকশন? না, স্বাভাবিকভাবে গোটা পরিবার মিলে তো দুর্নীতিটা করছিল এবং এই চাকরির বিভিন্ন ক্ষেত্রের যে দুর্নীতি, তাতে পিসিও হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং ভাইপো তৃণমূল কংগ্রেসের নেত্রী, মানে বোনপো। তো সব দিক দিয়ে এরা সবাই এই পশ্চিম বাংলার বিভিন্ন গরিব মানুষ, অসহায় মানুষকে লুট করেছে, অসহায় মানুষের টাকা আত্মসাৎ করেছে, সর্বক্ষেত্রে একটা যে অসহায় অবস্থায় মানুষের সাথে প্রতারণা করেছে। অতএব সব দিক দিয়ে আমি মনে করি যে পিসিকে যে ডাক দেওয়া হয়েছে, সে ডাকও নিরর্থক যাবে না। এখন একই সাথে দুজনে বসবাস করতে পারবে, এইরকম ব্যবস্থা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। রাহুলবাবু, কি মনে করছেন 26-এর আগে এই পিসি ভাইপো সমীকরণ যে তৈরি হচ্ছে নতুন করে বঙ্গের বুকে, এটা পরবর্তীকালে কি রিপারকেশন আসতে পারে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাহুলবাবুর সঙ্গে। এই মুহূর্তে আপনারা শুনছিলেন বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বললেন যে গোটা পরিবারই এটার সঙ্গে যুক্ত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একদিকে কাউন্সিলর মায়া সাহা, অন্যদিকে বড়োয়ার তৃণমূল বিধায়ক হচ্ছে জীবনকৃষ্ণ সাহা। অর্থাৎ এই পিসি ভাইপোর অদ্ভুত এক সমীকরণে ক্রমাগত দুর্নীতি আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে, সেটা একেবারে বলার আর অবকাশ থাকছে না, অন্তত রাহুল সিনহার বক্তব্য অনুসারে।
সাহাকে 25শে আগস্ট এবার জীবনকৃষ্ণের কাউন্সিলর পিসিকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। আপনারা প্রত্যেকে জানেন জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বজিৎ সাহা তিনি পর্যন্ত পিসি এবং ভাইপো অর্থাৎ তার নিজের ছেলে সম্বন্ধে নানান রকম বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন দেবব্রত রয়, তৃণমূল সমর্থক। দেবব্রত, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। কথা বলছি অঞ্জন। একটা বিষয় একেবারে যা আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত এই 26-এর আগে, এই বিধানসভা নির্বাচনের আগে আপনারা যেটা বলে থাকেন যে সিবিআই ইডির কেন্দ্রীয় সংস্থার অতি তৎপরতা, এবং কিন্তু এই জায়গাতে একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহাকে 25শে আগস্ট গ্রেপ্তার করা হলো, তারপরে এবার আবার পিসিকেও তলব করা হচ্ছে। নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে, আপনি কি বলবেন? দেখো অঞ্জন, তুমি কতটা ভালো ছাত্র তোমার তো প্রোগ্রেস রিপোর্ট গুলো বেরোয়, সেখান থেকে বোঝা যায় আমি কতটা ভালো ছাত্র, কত মার্কস ইত্যাদি পেয়েছি। এই বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি গুলো গত 10 বছরে যে কাজকর্ম, যে প্রোগ্রেসিভ রিপোর্টটা বলে ওই 5800-900 মতো তদন্ত করেছিল, তার মধ্যে কনভিক্টেড হয়েছে মাত্র 8 জন। মানে সফলতার হার মোটামুটি 1.5% মতো। তার মানে বোঝাই যাচ্ছে এই যে বিভিন্ন এজেন্সি গুলোতে বিজেপি কি উদ্দেশ্য নিয়ে কাজকর্ম করছে। তোমার মার্কশিট থেকেই পরিষ্কার তুমি কতটা ভালো স্টুডেন্ট বা কত ভালোভাবে কাজ করছো, এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনি বলতে চাইছেন সিবিআই আর ইডি ভালো ছাত্র নয়? ফলাফল দেখো, তুমি যদি পরীক্ষায় যেখানে তোমার নাম্বার হচ্ছে 5800, সেখানে পেয়েছো 1.5%, সেখানে 100-র মধ্যে 1.5% পেয়েছো, তোমার কত ভালো ছাত্র তোমাকে তো বলে দিতে হবে না, বা কাগজে বিজ্ঞাপন দিতে হবে না, সেটা তুমি নিজেই বুঝে নিতে পারবে তুমি কতটা ভালো ছাত্র। ঠিক আছে, আমি কাউকে বলছি না, আমি যেটা বলছি দেখুন, যে অপরাধী সেই যেন একটা অপরাধী যেন ছাড়া না পায়। নিশ্চয়ই সে অপরাধী হোক, সে যে দলের হোক, যে রঙের হোক, তারা নিশ্চিতভাবে শাস্তি পাক, কিন্তু একজন নিরাপরাধও যেন শাস্তি না পায়, এবং তাদের নির্দিষ্ট সময় ট্রায়াল হোক, তাদের বিচার হোক, নিরাপরাধ ভাবে তাকে যেন জেলে বন্দি করে না রাখা হোক, যত তাড়াতাড়ি পাবো তাকে শাস্তি দেয়। কিন্তু আসলে তো তা হয় না। কিন্তু আসলে দেখছি তারা জেলে বন্দি থাকছে, আবার তারা বেল পেয়ে যাচ্ছে, নিরাপরাধ ক্লিন চিট পেয়ে যাচ্ছে। এমনও হচ্ছে অনেক আমরা দেখেছি তারা ঠিক বলছেন যে অনেক সময় এরকম দেখা যাচ্ছে যে কোনো রকম কিছু প্রমাণ না পেয়ে তারা আবার ছাড়াও পেয়ে যাচ্ছে। এটা খুব সত্যি কথা, বাস্তব কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে মোবাইল ফোন ফেলে দিচ্ছেন তো জীবনকৃষ্ণ সাহা, মোবাইলের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো প্রাণভোমরা লুকিয়ে রয়েছে, নাহলে ফেলে দিচ্ছেন কেন? এটা একদম মানে খুব বোকামি করা প্রশ্ন। দেখো, একটা মোবাইলে যে সফটওয়্যার আছে না, যে মেমোরি আছে, এখন এইসব ডকুমেন্ট জোগাড় করা কোনো ব্যাপার না, বুঝলেন? আমি মোবাইলটা জলে ফেলে দিচ্ছি, বোকা প্রশ্ন হচ্ছে, মেনে নিচ্ছি, সব মেনে নিচ্ছি, কিন্তু মোবাইলটা ফেলে দিচ্ছেন কেন? এগুলো খুব দুর্বল চিত্রনাট্য, বুঝলে? একদম একটু ভালো করে জীবনকৃষ্ণ সাহা করছে নাকি ইডি করছে? না, সেটা যারা করছে তো তারা বুঝতে পারবে। দেখুন, এখন এগুলো হচ্ছে ফ্রেন্ড টু ফেস। ফ্রেন্ড টু ফেস তুমি বিজেপিতে আসতে চাও কিনা, তুমি যদি আসো ভালো, তোমার যা পাপ আছে সব পরিষ্কার হয়ে যাবে, একদম স্বচ্ছ তুমি হয়ে যাবে, তুমি কিচ্ছু থাকবে না, একদম তোমাকে একদম মাথায় তুলে রাখবো। যেরকম আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে রেখেছি, যেরকম আমরা শুভেন্দু অধিকারীকে রেখেছি, যেরকম আমরা অজিত পাওয়ার, এরকম 70-80 জন নেতাকে আমরা ঠিক মানে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি, এবং তোমার সবকিছু সব পাপ ধুয়ে ছাপ হয়ে যাবে। সেই এর কথার মতো আমাদের আমাকে অর্জুন সিং এর কথা মনে করিয়ে দিতে হবে, তাহলে তো আমাকে রাজীব বিশ্বাসের কথা মনে করিয়ে দিতে হবে। একদম। আর এখন তারা কোথায় আছে দেখলে, অর্জুন সিং কোথায় আছে দেখুন না, দেখলেই তো আমি তো ওটাই বলছি। বিজেপি থেকে তৃণমূলও তো গিয়েছে, আবারও বিজেপিতে এসেছে। আমি বলছি বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার সময় তখন ওয়াশিং মেশিন তথ্যটা থাকে না। শুনুন, একদমই না, কিন্তু যেটা দেখা যাচ্ছে আমরা 2021-এও দেখেছি, ভোট পাখিও এসছে, ভোট পাখির সাথে সাথে তাদের ফেউ হয়ে ইডি, সিবিআই ইত্যাদি তারাও এসছে। দেখে একদম পুরোনো চিত্রনাট্য, নতুন কিছু তো করে দেখাক না। আমরা চাই যারা অপরাধী শাস্তি পাবে, একদম অবশ্যই শাস্তি পাবে, কেন পাবে না? দেশের তো নির্দিষ্ট আইন রয়েছে, কিন্তু তারা তো সেটা হচ্ছে না। যদি অপরাধী হয় খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক। এই যে কিছুদিন আগে আপনি দেখবেন আরজি করেছে, এই অপরাধী, অমুক অপরাধী, সেই অপরাধী, আমি সোমা, অমুক তমুক, এতজন অপরাধী, তাদের যেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শুনে দেওয়া। কিন্তু কি হলো? কাজে তো কতজন অপরাধী, সেই তো রাজ্য সরকার যা দিয়েছিল তাই তো পাওয়া গেল। দেখুন, এই যে কদিন আগে কসবা কাণ্ডে আপনারাও জানতে পারলেন না, সাধারণ মানুষ জানতে পারলেন না, বিরোধী, কিন্তু সে যে অপরাধী সে অ্যারেস্ট হয়ে গেল। সেই জায়গাগুলো দেখতে হবে সরকার কাজ করছে কিনা, সেই জায়গাটা দেখতে হবে। সরকার নির্দিষ্ট অভিযোগ পেলে সরকার কাজ করছে না। আমি তো এটা বলতে পারবো না যে একদম অপরাধ হবে না, কিচ্ছু হবে না, একদম ফুলে ফুলে সবকিছু ঢাকা থাকবে সব। কিন্তু দেখুন, সরকার নির্দিষ্ট অভিযোগ হলে কাজ করছে কিনা সেইটা আপনাকে দেখতে হবে, অপরাধী ধরা পড়ছে না। এবার দেশের আইন যেগুলো রয়েছে, আইনটাকে নিরাপদ
প্রমাণ করারও তো সময় দেয়। সে যদি সময় দেয় সে তো দোষী সাব্যস্ত নাও হতে পারে। এখন এরকম কোনো দোষী থাকে যে 83 দিন জেল খেটে এসে সে নিরপরাধ হয়ে যায়। একেবারে দেবব্রতবাবু, আমি কথা প্রসঙ্গে রাজীব বিশ্বাস বলেছি, রাজীব ব্যানার্জি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নামগুলো বারংবার সামনে আসে, আপনি বলছেন যে একদিকে এই সিবিআই ইডির যে তৎপরতা এবং সবটাই আপনি বলছেন এক প্রকার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো। একটা বিষয় একেবারে সুস্পষ্ট হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে আমরা যখন রাহুল সিনহার সঙ্গে কথা বলছি তখন বলছেন যে তৃণমূলের অন্দরে অন্দরে নাকি দুর্নীতি ঢুকে গিয়েছে, তাই জন্য এই পিসি ভাইপো সব সমীকরণই সামনে আসবে। সেই বিষয়ে আপনার অন্তিম বক্তব্য শুধু একটু শুনবো। দেখুন, রাহুল বাবু দীর্ঘদিন ধরে দল করছেন, রাজনীতি করছেন, হারার মোটামুটি বিশ্ব রেকর্ড উনি করে ফেলেছেন। নিশ্চয়ই ভারতীয় রাজনীতিটা খুব ভালো বোঝেন, খুব পুরনো রাজনীতিবিদ। ওনাকে জানতে হবে যে দুর্নীতিতে যদি হয়, সে ডবল ইঞ্জিন রাজ্যের যে গোল্ড মেডেল পেয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। দুর্নীতি যদি সিলভার মেডেল হয়, সে যেটা পেয়েছে রাজস্থান। দুর্নীতিতে ব্রোঞ্জ মেডেল যেটা যদি পেয়েছে আপনার গুজরাট। এগুলো তো দেখতে গোল্ড সিলভার ব্রোঞ্জ সবই তো ওনাদের দখলে। নতুন করে দুর্নীতি করার কি আছে? নিজের রাজ্যগুলো যারা 20টা রাজ্যে তো শাসন করছে সেগুলো তো চোখের সামনে আমাদের রয়েছে। আমি একটা মিথ্যে কথা বললাম, কিন্তু হাতের সামনে ফোন রয়েছে, বিভিন্ন ডেটা রয়েছে, সেখানে দেখতে পাবেন কারা গোল্ড সিলভার ব্রোঞ্জ সব পদক ওনারা দখল করে নিয়েছেন। নতুন করে তো বলার কিছু নেই। এবং যে কেন্দ্রীয় রিপোর্টগুলো বেরোয় এগুলো তাদের দেখা যাচ্ছে একটা সামান্য 100 দিনের কাজ, মনরেগার কাজ, সেখানে কটা ফ্রড বেরিয়েছে, কত টাকা আটকে রেখে দিয়েছে 3 বছর 4 বছর। আর সব থেকে বেশি দুর্নীতি উত্তরপ্রদেশে হয়েছে। তাদের একটা টাকা আটকানো হলো না, কিন্তু গরিব মানুষের টাকা আটকে রাখা হলো। এবং গরিব মানুষের টাকা আদায় করতে গেলে দিল্লি যাওয়া হলো, সেখানে তাই লাঠি পেটা করা হলো। এগুলো তো রাহুল বাবুকে বলতে হবে না? বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ দেবব্রত বাবুর সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনারা শুনছিলেন তৃণমূল নেতা দেবব্রত রায়ের কথা। তিনি স্পষ্টভাবে বক্তব্য রাখলেন যে যদি সত্যি তৎপরতা দেখাতে হয় তাহলে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও দেখানো হোক একই তৎপরতা যেটা বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তিনি কখনোই, দেবব্রত বাবু আমাদের সঙ্গে জুড়েছিলেন, তিনি কখনোই বলছেন না যে দুর্নীতির সঙ্গে আপোষ করতে। তিনি নিজেই বলছেন যে দুর্নীতি যদি কেউ করে থাকে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু একই দোষের জন্য ভিন্ন রকম দোষের শাস্তি কেন হবে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন দেবব্রত বাবু। কিন্তু এই মুহূর্তে বড় খবরের দিকে নজর ছিল আমাদের। তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে, অর্থাৎ বিশ্বজিৎ সাহা এবং তার পুত্র জীবন কৃষ্ণ সাহা, তার পিসি মায়া সাহাকে ইতিমধ্যেই ইডি তলব করা হয়েছে।